আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি আকাশ পাঠাবো তোমার ঠিকানায়, পর্ব সংখ্যা 13। লিখুনিতে জেরিন আক্তার নিপা। এত সুন্দর বিকেলে আর নয়নার ফুরফুরে মেজাজ নষ্ট করে দেওয়ার জন্য একটা মানুষের সাথে দেখা হয় যথেষ্ট ছিল। এত সুন্দর ঘুম দিয়ে উঠে কই একটু দোলনায় আরাম করে বসে সূর্যাস্ত দেখছিল, কিন্তু দোলনার মালিক এসে তার কাব্যিক মোটা সুন্দর সূর্যাস্ত দুটোই মাটি করে দিল। এই লোকে এত গায়ে পড়ার স্বভাব কেন, যে তার সাথে কথা বলতে আসে? সে যেখানে যায় সেখানেই এই লোক চপ টপকে পড়ে। সমস্যা কি ব্যাটার? মেয়ে দেখলেই ফার্স্ট করতে ফ্লার্ট করতে ইচ্ছে করে নাকি? আশ্চর্য! ভাই শালিকেও ছাড়ছে না। রাত অনেকটা রাতেও আরেক ঘটনা ঘটল। এবারের মানুষগুলো সব কয়টাই নাটকবাজ, সব কয়টাই। এদের নাটকের কোনো শেষ নেই। আফসানা ভাবি হয়তো স্বামীর সাথে রাগ করে বাবার বাড়ি চলে যেতে চাচ্ছিল। এই লোক করলো কি? বউকে ঘরে আটকিয়ে দরজা তালা দিয়ে বউর সামনে হাত পা গলা কেটে মরে যাবে। বন্ধ করার ভেতর থেকে প্রচুর ভাঙচুর করার শব্দ আসছে। না হাঁ করে তাকিয়ে আওয়াজগুলো গিলছিল। এ বাড়িতে হচ্ছে কি এসব? এটা আদৌ বাড়ি নাকি পাগলা গারদ? আপু এ বাড়িতে থাকছে কিভাবে? সবাই কেমন নিস্পৃহ, যেন কারো কানে এই শব্দগুলো যাচ্ছে না। পায়েল এসে নয়নার পাশে দাঁড়িয়ে বলল, পুরোটা নাটক, নতুন কিছু না। ভাবি বাবার বাড়ি যেতে চাইলে বা ডিভোর্স দিতে চাইলে এসব নাটক শুরু হয়। ভাবি কি সত্যিই ডিভোর্স দিতে চাচ্ছে? দিবে না? বেচারি একটা বাবুটাবু নেই। জামাই তো ঠিক না। জামাই ঠিক থাকলে দুনিয়ার কোনো কষ্টই কষ্ট না, কিন্তু ভাইয়ার চরিত্রে তো সমস্যা আছে। একটু একটু যা শুনেছি ভাইয়া নাকি কোন মেয়েকে পছন্দ করে। সম্পর্ক অনেকটা গভীরে চলে গেছে। ভাবি তাহলে এমন একটা লোকের সাথে কেন আছে? না থেকেও উপায় নেই। চোখের সামনে তো দেখতেই পাচ্ছিস, মহিলা মানুষ। জামাইয়ের হাজার অন্যায় অপরাধ এলেও মিছিমিছি একটু কান্নাকাটি করে চোখের পানি সব ভুলিয়ে দেয়। তুমি ওই শ্রেণীর মহিলাদের মাঝে পড়ো নাকি? তোর দুলাভাই আমাকে রেখে অন্য কোনো মেয়ের কাছে গিয়েছে? এ কথা যেদিন আমার কানে আসবে জেনে নিবি, সেদিন ওর জীবনের শেষ দিন। কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো ওকে। 8 মাস আমার পিছনে কুত্তার মতো ঘুরে আমাকে বিয়ে করেছে। 2 বছরে যদি ভালোবাসা শেষ হয়ে যায় তাহলে তার মতো লোকে বেঁচে থাকার কোনো অধিকার নেই। না ফোঁস করে হেসেই ফেলল। তারই বোন কঠিন জিদ। বেচারা দুলাভাই ভুল করে ফেঁসে গিয়েছে। বিয়ের আগে দেখে হয়তো দুলাভাই কল্পনা করেনি তার বউটা কতটা সাংঘাতিক। দুলাভাই অন্য কোনো মেয়ের চক্করে পড়লে আপু সত্যি সত্যি দুলাভাইকে মেরে ফেলবে। পুরোপুরি না মারতে পারলে অন্তত মাথা টাথা ফাটিয়ে ফেলবে। নয়তো 1-2 মাস হাসপাতালে রাখার ব্যবস্থা করবে। তোর দুলাভাইটা এমন নারী, একটু ফটকা টাইপ হতে পারে, প্রচুর মিথ্যা বলে, কিন্তু আমাকে ভালোবাসে। বিয়ের পর থেকে এখন পর্যন্ত তো আমাকে ছাড়া চোখে অন্য চোখে পথে চোখ বাড়ায় না। বাপরে ভাইরে! চোখের সামনে বউর সাথে অন্যায় করতে দেখেও ভীষণ রেগে যায়। আমি ভাগ্য করে ওর মতো একটা জামাই পেয়েছি। বাবু আসার কথা শোনার পর থেকেই পারলে 24 ঘন্টা আমার সাথে ছায়ার মতো লেগে থাকে। নয়না বোনকে দেখছে। আপুর শরীরে অলরেডি গর্ভবতী মহিলাদের মতো পরিবর্তন আসতে শুরু করেছে। আপুকে আগের থেকেও সুন্দর লাগছে। স্বামীর কথা বলতে গিয়ে গর্বে আত্মবিশ্বাসে চোখে কেমন জলমল করছে। নয়নার মনে মনে বলল, তুমি সারা জীবন এমনই হাসি খুশি থাকো আপু। দুলাভাই সারা জীবন তোমাকে এমনভাবেই ভালোবাসুক। তোমার প্রতি দুলাভাইয়ের ভালোবাসা কোনো দিনও শেষ না হোক। তোমার সুখে কারো নজর না লাগুক। আমার 3 বোনও পৃথিবীর সব থেকে ভালোবাসা সব ভালোবাসা ডিজার্ভ করে। ঘরে চল না নয়না। এসব নিয়ে তুই মাথা ঘামাস না। দেখছিস না কেউ কোনো পাত্তা দিচ্ছে না। আসলে আমাদের অভ্যেস হয়ে গেছে। তুই নতুন তো, তাই তোর কাছে কি না কি কাণ্ড মনে হচ্ছে। ভাইয়ের কিছু হবে না। এই ঘটনার পর ভাবি বাপের বাড়ি যাবে না। আগামী 1 মাস সব ঠিক থাকবে। মাঝখান থেকে ঘরের দামি জিনিসপত্রগুলো ভেঙে আমার শ্বশুরের পকেট ফুটো হবে। আপুর কথা মতো সত্যিই সবাই এমন আচরণ করছে যেন কিচ্ছুই হয়নি। সব যেমন চলছিল তেমনই আছে। সবাই কেমন স্বাভাবিক আচরণ করছে। নয়না মাথা গুল মেলে হয়ে গেল। এরা তো সাধারণ মানুষ না। অতি শীঘ্রই ওদেরকে জাদুঘরে নিয়ে রাখার ব্যবস্থা করতে হবে। রাতে খাওয়ার পর নয়না ফোন হাতে নিয়ে ছাদে চলে এলো। মেহের কল করেছে। নয়না কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে উঠছে। তো সমস্যা কি নয়না? একদিন ভার্সিটিতে এসে কই ডুব দিস? 2 দিন ধরে আসছিস না কেন? আর বলিস না দোস্ত, বোনের শ্বশুরবাড়ি এসে ফেঁসে গেছি। আমার অবস্থা এখন চোরাবালিতে আটকে পড়ার মতো। যতই ওঠার চেষ্টা করছি ততই তুলেই যাচ্ছি। কোন বোনের বাড়িতে গেছিস? পায়েলাপুর। ফোনের অভ্যাসে ছোটোখাটো বোম ফোটার প্রতিক্রিয়া হলো। মেহের চিল্লিয়ে উঠে নয়নার কান ফাটিয়ে দিয়ে বলল, তোর ওই বোনের না একটা দেবর আছে? হায় আল্লাহ! ওখানে গিয়ে কি সেটিং করে নিয়েছিস তুই?
এই জন্যই তো ফিরেতে মন চাচ্ছে না। ছি নয় না, তোর থেকে অন্তত এটা আশা করিনি। বান্ধবী হিসেবে আমার কি অধিকার ছিল না? চুপ হারামি, একদম বাজে কথা বলবি না। ওই চরিত্রহীনের সাথে আমার কিছু মিছু হওয়ার আগে আমি এই দুনিয়া থেকে বিদায় নেব। নয়না কথা বলতে বলতে ছাদে চলে এসেছিল। আকাশে আজ চাঁদ নেই। বড় বড় কয়েক খণ্ড মেঘের ঢল বেশি এলোমেলো হয়ে পুরো আকাশ ছড়িয়ে ছিটিয়ে ঘুরে বেড়াচ্ছে। ছাদটা পুরোপুরি অন্ধকারই বলা যায়, স্পষ্ট করে কিছুই দেখা যাচ্ছে না। নয়না যদি একটু খেয়াল করতো তাহলে বুঝতে পারতো সে ছাড়াও আরেকজন থেকে ছাদে আরেকজন আছে, এবং তার কথা শুনে মানুষটা অদ্ভুত চোখে তাকিয়ে দেখছে। নয়না হাঁটতে হাঁটতে ওই পাশটায় চলে গেল। দায়ন অন্ধকারে এদিকটায় দাঁড়িয়ে আছে। তোরেও এই বাড়িতে বিয়ে দেব, তোরে ওই বাড়িতেই বিয়ে দেব। ওই দিন আমার জীবনে আসার আগে এক ফোঁটা বিষ খেয়ে আমি পটল তুলব। এই বাড়ির সব কটা মেন্টাল কেস। একটু আগে পাগলের পাগলামি দেখেছি। ওই বাড়ির আর ওই ছেলে এত যদি অপছন্দ, তাহলে ওই ছেলের সাথে এক ছাদের নিচে ওই বাড়িতে 2টা মিনিট আর 2টা দিন আছিস কিভাবে? সামনাসামনি দেখা হয়নি? আমার কপাল ভালো হতো যদি দেখা না হতো, কিন্তু আফসোস প্রতিদিনই দেখা হচ্ছে, আর অসভ্যটা গায়ে পড়ে এসে কথা বলছে। ইস কি রোমান্টিক! রোমান্টিক না ছাই। তুই তো জানিস ইঁদুর থেকে আমি সবচেয়ে অপছন্দ করি। ওটাকে আমার ইঁদুর দেখার মতোই ফিল আসে। এভাবে বলিস না দোস্ত, বেচারা তোর কথাগুলো শুনলে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। আজ বিকেলে কি হয়েছে শোন। তোর শেখানো গালিগুলো ব্যাটার উপর প্রয়োগ করেছি। ও মাই গড! সামনাসামনি? আরে না, মনে মনে। তবে মনে মনে গালিগুলো দিতে পেরে শান্তি লেগেছে। মনে মনে কোন কোন গালি দিয়েছে শুনি তো। ওইসব গালি সবসময় মুখে আনা যায় না। আরে আমিই তো শিখিয়েছি, আমাকে বলতে সমস্যা কি? নয়না মেয়ের শেখানো গালিগুলো স্পষ্ট গলায় উচ্চারণ করে শোনালো। শুনিয়ে দুই বান্ধবী হাসতে লাগলো। যাক, গালিগুলো তো কি শিখিয়ে কাজে লেগেছে। তুই বেটাকে মনে মনে এসব গালি দিয়েছিস জানলে এই লোক ওই লোক তোর সামনে আসবে না। হ্যাঁ দোস্ত, ওই বেটার লজ্জা নাই। নয়না মনের সুখে বান্ধবীর সাথে কত কিছু বলে যাচ্ছিল, দায়ন পেছনে দাঁড়িয়ে সব শুনছিল। এভাবে আরও কতক্ষণ চলতো কে জানে, কিন্তু ব্যাঘাত ঘটল। দায়ানের ফোনে কল এসেছে। ছাদে নয়না একাই ছিল, সে ফোনে কথা বলছে। অন্য কানো ফোন বেজে ওঠার শব্দ শুনে নয়না ভয় পেয়ে চেঁচিয়ে উঠছিল প্রায়। ও বাবা গো! ফোন কানে নিয়ে চকিতে পেছন ফিরে দায়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে নয়নার কলিয়ে যা শুকিয়ে যায়। এই আপদ এখানে কখন এসেছে? তার কথাগুলো কি শুনে নিয়েছে? হায় আল্লাহ, সর্বনাশ! আজ তার কপালে কি আছে কে জানে। নিজের নামে এত এত বাজে কথা শুনে নিশ্চয়ই লোকটা চুপ করে থাকবে না। এ লোক এত ভদ্র না যে কিছু না বলেই তাকে ছেড়ে দেবে। নয়না গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আপু কই? লোকটা তাকে কিছু করার আগেই সে কি চিৎকার করে আপুকে ডেকে উঠবে? ওদিকে মেহের পরিস্থিতি গম্ভীরতা না বুঝেই মজা করে বলে যাচ্ছে, দোস্ত কি হয়েছে? কথা বলছিস না কেন? কারে দেখে ও বাবারে ডাকলি? কে এসেছে? তোর ওই ইঁদুর বিয়াই এসেছে নাকি? ইস কি রোমান্টিক! দাঁড় সামনে দেখে নয়না মাথা এমন তালগুল পাকিয়ে গেছে যে সে কলকাতার কথাই ভুলে গেছে। আর ওদিকে ওর উত্তর না পেয়ে মেহের রেডিও এফএমের মতো দম না ফেলে এক নাগাড়ে বলেই যাচ্ছে। অন্ধকারে নয়না দায়নের মুখের অভিব্যক্তি দেখতে পাচ্ছে না ঠিকই, কিন্তু দায়ান যে একটু একটু করে ওর দিকে এগিয়ে আসছে এটা ঠিকই বুঝতে পারছে। নয়না নিজের অজান্তে হিন্দি সিরিয়ালের নায়িকাদের মতো ভয় পেয়ে এক পা এক পা করে পেছিয়ে যাচ্ছে। এই মেহেরটা যদি জানতো তার সামনে কি বলছে ও, তাহলে এতক্ষণ বিড়াল তারার দুধের ইঁদুরের মতো গর্তের ভিতরে পালিয়ে যেত। কিন্তু গাধাটা এখনও বলেই চলেছে, দোস্ত সত্যি সত্যি ইঁদুর বিয়ে এসেছে নাকি? তুই কি ছাদে একা আছিস? চারপাশে অন্ধকার টন্ধকার নাকি রে? বিয়া যদি এই সুযোগে তোকে জড়িয়ে ধরে জোর করে চুমুটুমু খেয়ে ফেলে, তখন কি করবি তুই? তোর ঠোঁট তো অপবিত্র হয়ে যাবে রে। তখন তোর জামাইকে দেওয়ার জন্য তোর পবিত্র চুমু বেঁচে থাকবে না। নয়না পেঁচাতে পেঁচাতে ছাদের শেষ মাথায় গিয়ে বাধা পেল। এখানেই তাকে থামতে হবে। ইচ্ছে করলেও আর পেছনে যাওয়া যাবে না। এতক্ষণে দায়ান তার অনেকটা কাছে চলে এসেছে। নয়না থতমত খেয়ে না দায়ানকে দেখছে। দোস্ত, লোকটা তোর ঠোঁট অপবিত্র করে দেওয়ার জন্য আগেই চিৎকার দে, গলা ফাটিয়ে জোরে চিৎকার দে। একদম চুমু খেতে দেবি না। লজ্জায় নয়নার মাথা কাটা যাচ্ছে। আজকের দিনটা তার কপালে ক্যালেন্ডারে বিশ্ব লজ্জা দিবস হয়ে থাকবে। নয়না ফোনের স্ক্রিনে এলোমেলো আঙুল চালিয়ে কল কেটে দিল। দায়ান ঠিক নয়নার মুখোমুখি এসে দাঁড়িয়েছে। ওদের মধ্যে এক হাত সমান দূরত্ব বাকি নেই। ভয় না দম আটকে আসছে। জীবনে এরকম পরিস্থিতি কোনোদিনও পড়েনি সে। এভাবে একটা মানুষের নামে বদনাম করে তার কাছে ধরা খাওয়া কি যে লজ্জাজনক, তা যার সাথে ঘটেছে সেই বুঝবে। নয়না এটাও ভয় পাচ্ছে
ওকে একা পেয়ে চরিত্রহীন লোকটা সত্যি সত্যি যদি কিছু করে ফেলে। ছাদের দরজা তো খোলাই আছে। নয়না ওদিকে দেখে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে, কিন্তু তার মনের কথা বুঝে নিয়ে সে ছুটে পালানোর আগে দায়ান তার হাত ছাদের রেলিংয়ে ঠেকিয়ে ওকে আটকে ফেললো। নয়না মনে হচ্ছে এখান থেকে উল্টে নিচে পড়ে গেলেও বোধহয় ভালো হতো। বান্ধবীর সাথে কথা বলছিলেন বিয়ান। এটা পর্ব 14। লোকটার গলায় রাগ, খুব জেদ, কোনো কিছুর আভাস পেল না নয়না। তার মানে নয়নার কথাগুলো শোনেনি? অবশ্যই শুনেছে, না শুনলে এই প্রশ্ন করতো কেন? নয়না কথার তালগোল পাকিয়ে তোতলাতে তোতলাতে বলল, কই কাউকে নিয়ে না তো, আমরা তো নিজেরাই নিজেরাই কথা বলছিলাম।" দায়ান নয়নার দিকে আরেকটু ঝুঁকে এলো, ওর মুখের উপর গরম নিঃশ্বাস ফেলে গাঢ় সুরে বলল, তাই? নয়না খিসে চোখ বন্ধ করে নিয়েছে। এই প্রথম কোনো পুরুষ মানুষ তার এতটা কাছাকাছি এসেছে। এই লোকটাকে নিয়ে নয়না জীবনও রোমান্টিক ভাবনা না ভাবুক, এই লোকের প্রতি তার কোনো অনুভূতিও কাজ না করুক, তবুও আজ লোকটা এতটা কাছে চলে আসে নয়নার হার্টবিট দ্রুত হয়ে গেল। অজানা এক অদ্ভুত অনুভূতিতে চারপাশ ছেয়ে গেল। এরকমটা তার সাথে আগে কোনো দিনও হয়নি। হাত পা কেমন অবশ হয়ে আসছে, গলা জোর পাচ্ছে না, তবুও বলল, কিন্তু আমি তো শুনেছিলাম আপনি যেন কাকে চরিত্রহীন বলেছেন, কাকে যে সুন্দর সুন্দর কিছু গালি দিয়েছেন। অবশ্য আপনার মুখ থেকে গালি যেন কেমন মিষ্টি শোনায়। মেন্টাল কেস, নির্লজ্জ, ইঁদুর, আর কি কি যেন বলছিলেন। নয়না ঢুক গেল। এ লোক কিছুই শোনার বাকি রাখেনি, সবই শুনেছে। সব শুনেও সত্যটা তার মুখ থেকে বের করতে চাচ্ছে। নয়না নিজের উপর ক্ষোভে ফেটে পড়েছে। মেহেরের সাথে বাচালগিরি করে কিছু তো বলার বাকি রাখলো না। নয়না এটাই ভেবে পাচ্ছে না এত বড় ভুল সে করলো কীভাবে। চোখ কান খোলা রাখা কথা বলা উচিত ছিল। এত অপমানের পর লোকটা কিভাবে তার সাথে প্রতিশোধ নেবে আল্লাহ মাহবুদ জানে। আপনাকে দেখে তো এতটা বোকা মনে হয় না বিয়ান। কারো সম্পর্কে কিছু বলার আগে দেখে নেবেন না সেই লোক আশেপাশে আছে কিনা। এখন হাতে নাতে ধরা পড়ে গেলেন তো। নানার অবস্থা এখন কিছুটা এরকম। আল্লাহ তুমি মাটি ফাঁক করো, আমি ভেতরে ঢুকে যাই। তাই নয়নার উপর মোটেও রাগ করেনি, বরং তার মজা লাগছে। মেয়েটা তাকে ছেলে মানুষই অপছন্দ করে, হয়তো তাকে অপছন্দ করার পেছনে নির্দিষ্ট তেমন কোনো কারণ নেই। নয়নাকে ভয় দেখাতে সে বলল, চরিত্রহীন লোকেদের সাথে কিন্তু কোনো বিশ্বাস নেই। এই জাতীয় লোকরা যা খুশি করতে পারে। আগে থেকেই তো চরিত্র খারাপ, এখন যদি আপনার বান্ধবীর বলা শেষ কথাগুলো সত্যি করে ফেলে, চরিত্র তা একটু খারাপ করে নেয়, তখন আপনি কি করবেন? লোকটার তো লজ্জা নেই, কিন্তু আপনার তো লজ্জা আছে। আপনি কার কাছে বিচার দিবেন বেয়ান? আপনার বোনের কাছে বলতে পারবেন, আপু তোমার দেবর জোর করে আমার জামাইয়ের জন্য রাখা পবিত্র চুমু নিয়ে নিয়েছে, আমার ঠোঁট অপবিত্র করে দিয়েছে। নয়না অন্ধকারও চোখ বড় বড় করে দায়ানের দিকে তাকালো। লোকটা তার ভাবনা থেকেও বেশি চরিত্রহীন, ঠোঁট কাটা, অসভ্য। সামান্য আলো থাকলেও নয়না দায়ানের ঠোঁটে লেগে থাকা হাসিটা দেখতে পেত। নায়ান জীবনও মেয়েদের প্রতি এতটা আগ্রহ বোধ করেনি। এই মেয়েকে যত দেখছে ততই কৌতূহল বাড়ছে। দম আটকে যাওয়ার পরিস্থিতি থেকে বাঁচতে নয়না চট করে একটা বুদ্ধি ঘাটালো। ছাদের দরজার দিকে তাকিয়ে দায়ানকে চমকে দিয়ে জোরে বলল, আপু। এক মুহূর্তের জন্য দায়ান ভেবেছিল সত্যি হয়তো ভাবি এসেছে। সে পেছনে তাকিয়ে দেখতে যাবে, এমন সময় নয়না দুহাতে ওর বুকে ঠেলে দিয়ে সরিয়ে দরজার দিকে দৌড় দিল। বিয়ান তাকে বোকা বানিয়েছে বুঝতে পেরে দায়ান হাসলো। বিয়ানের মাথায় বুদ্ধি আছে বলতে হবে। নানা বেঁচে যাওয়া পাখি ইচ্চুরটুকু নিয়ে পালালো। এত দ্রুত ছুটেছিল যে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে গেল। ধপার শব্দ শুনে দায়ান ছুটে এসেছে, কিন্তু সে যে বিয়ানকে বাঁচিয়ে নেওয়ার আগে বিয়ান গড়াগড়ি খেয়ে নিচে গিয়ে পড়েছে। দায়ান এক সেকেন্ডও দেরি করলো না, এক লাফে 3 সিঁড়ি ডিঙ্গিয়ে নয়নার কাছে এলো। নয়না উপর হয়ে পড়ে আছে। দায়ান ওকে ডাকলো, বিয়ান, ও বিয়ান। নয়না উঠছে না, হয়তো গুরুতর ব্যথা পেয়েছে। তাই নিজেও চিন্তিত হলো, তার জন্য তো মেয়েটা দৌড়ে এসে পড়েছে। মাথা টাথা ফেটে গেল নাকি? দায়ান নয়নাকে সোজা করে বুঝলো জ্ঞান হারিয়েছে মেয়েটা। দায়ান ওকে হুঁশে আনতে ডাকছে, নয়না, এই নয়না, কি হয়েছে তোমার? বেশি ব্যথা পেয়েছো? নয়নার জ্ঞান ফিরেছে, পিটপিট করে চোখ খুললো। সে প্রথমবার চোখ খুলে সামনে কিছু ঝাপসা দেখলো। চোখ বন্ধ করে আবার খোলার পর একটু একটু করে সব কিছু পরিষ্কার হলো। আপু চিন্তিত কেঁদে ফেলার মুখে তার দিকেই তাকিয়ে আছে। তার পায়ের কাছে আরেকজন একজন বসে আছে, যেন করছে, কি যেন করছে। লোকটা সম্ভবত ডাক্তার। পায়ে কি ব্যথা পেয়েছে ও? পা কি ভেঙে গেছে? হায় আল্লাহ, সে কি আর কোনোদিন হাঁটতে পারবে না? পায়েল ধরা গলায় বলল, নয়না, কষ্ট হচ্ছে বোন। সিঁড়ি থেকে কিভাবে পড়লি তুই? একটু সাবধানে নামবি না? আপুর এরকম করুণ গলায় নয়না আর 21 বছর জীবনেও শুনেছি না। আপু যথেষ্ট ভয় পেয়েছে। নয়না হাসার চেষ্টা করলো। এই হাসির মানে কিছুই হয়নি তার।
সে একদম ঠিক আছে। বেডের পাশে আপুর শাশুড়ি আফসানা ভাবি চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। সবার চিন্তার কারণ সে নিজে এটাই বুঝতে পেরেছে, নয়নার লজ্জা লাগছে। মাথা ঘোরাতে দরজার দিকে চোখ যেতে নয়নার চোখের দৃষ্টি আটকে গেল। দায়ান এক পা দরজায় ঠেকিয়ে অন্য পায়ে ভর দিয়ে পেছনের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আগ্রহী তাকে দেখছে। তার চোখে চোখ পড়তেই অসভ্যটা সামান্য হাসল। বিদ্রূপের হাসি না, বা গাজালানো হাসিও না, আন্তরিক হাসি মনে হলো। সে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে দেখে কি সহানুভূতি দেখাচ্ছে। লাগবে না এই লোকের সহানুভূতি। মনে মনে বলল, তোর জন্যই তো আজ আমার এই দশা বেটা। তোরে আমি এত সহজে মাপ করব না, জীবনেও না, মরার আগেও দিনও না। নয়না চোখ সরিয়ে নিল। ডাক্তার তার পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে। পা নাড়াতে গিয়ে নয়না বুঝলো পা নাড়াতে পারছে না সে। চেষ্টা করতে গেলে উল্টো ব্যথা পাচ্ছে। সবার দিকে এক নজর তাকিয়ে হতাশ হয়ে শুয়ে রইল নয়না। এই মানুষগুলো হয়তো ভাবছে এত বড় ধিঙ্গি মেয়ে হাঁটতে পারে না, সিঁড়ি থেকে পড়ে গেছে। ওরা এটাই ভাবছে হয়তো। যদি না আসল ঘটনা অসভ্যটা জানিয়ে না থাকে। জানিয়ে দিলে তো আরও কোনো কথাই নেই, সব শেষ। সে কি গালিগুলো দিয়েছে তাতে মান সম্মানের ফালাফালা হয়ে গেছে। ডাক্তার যাবার আগে বলে গেল সামান্য ফ্র্যাকচার এসেছে, কয়েকদিন বেড রেস্ট নিলেই সেরে যাবে, চিন্তার কিছু নেই। শৈশবে নয় না, হঠাৎ এটা ভেবে আটকে উঠল। সে ছাদের সিঁড়ি থেকে পড়েছিল, সম্ভবত জ্ঞান হারিয়েছে। ওখান থেকে ওকে রুমে এনেছে কে? সে যে জ্ঞান হারিয়ে পড়লো সেখানে ওই আপুকে কে জানিয়েছে? ওই লোকটা? নানা উঠে বসতে গিয়ে টের পেল মাথাটা 10 মণ ওজনে ভারী লাগছে। কপালের বাপাসটা ঠিপ ঠিপ করছে। নয়নার কপালটা বাদিকটায় হাত দিয়ে দেখলো ব্যথা। শব্দ করে কুকিয়ে উঠল। পায়েল নয়নাকে ধরে বসিয়ে দিয়ে বলল, উঠিস না। উঠিস কেন? শুয়ে থাক। শুয়ে থাকতে ভালো লাগছে না। পায়েলের শাশুড়ি নয়নার কাছে এসে বলল, এখন কেমন লাগছে মা? কিছু খাবে? স্যুপ করে দেই? না না আন্টি, এখন কিছু খাবো না। খাবে না কেন মা? তোমার শরীর দুর্বল বলেই তো মাথা ঘুরে পড়ে গেছো। কিছু খাও, আমি ফল কেটে এনে দিচ্ছি। নয়না কটমট চোখে দায়ানকে দেখল। বদবেটা এই কথা বলেছে তাহলে সবাইকে? তার শরীর দুর্বল বলে মাথা ঘুরে পড়ে গেছে? নিজের কুকীর্তির কথা কিভাবে বলবে? নয়না তো লোকটার ভয়ে দৌড়ে পালাতে গিয়েছিল। তার ভাগ্য খারাপ তাই বলে পড়ে গেছে। না, নয়নার দৃষ্টির অর্থ বুঝতে পেরে হাসছে। নয়না ঝামটা মেরে মুখ সরিয়ে নিল। পায়েলের শাশুড়ি নয়নার জন্য ফল আনতে যাচ্ছে। দরজার কাছে এসে দায়ানকে দেখে নিচু গলায় বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? মেয়েটা লজ্জা পাচ্ছে, দেখতে পাচ্ছিস না? দায়ান মার মতোই নিচু গলায় বলল, লজ্জা পাবে কেন মা? ও কি নতুন বউ? পড়ে গিয়েছে। আমরা কি ভাবছি এটা ভেবেই হয়তো লজ্জা পাচ্ছে। বাচ্চা মানুষ, এটাই তো ওর লাফানোর দৌড়ানোর বয়স। দায়ান হেসে ফেলল। মা কটমট করে তাকালো। দায়ান আর চোখে নয়নাকে দেখে বলল, বাচ্চা মানুষ? অবশ্য আচরণগুলো বাচ্চাময়। দায়ান মার সাথে চলে গেল। আফসানাও কতক্ষণ বসে থেকে চলে গেল। ঘর খালি হতে নয়না পায়েলকে জিজ্ঞেস করলো, আমি তো ছাদে সিঁড়িতেই পড়েছিলাম, আমাকে রুমে কে এনেছে? দায়ান। পায়েলের সোজাসাপটা উত্তর শুনে নয়নার চোখ বড় বড় হয়ে গেল। সে কণ্ঠস্বর সহজ রাখতে পারছে না, উত্তেজিত হয়ে যাচ্ছে। আমি ওখানে পড়েছিলাম এটা তোমাকে কে জানিয়েছে? দায়ানি। ও নাকি ধপাস কোনো শব্দ পেয়ে দেখতে গিয়েছিল, গিয়ে দেখে তুই পড়ে গেছিস। তারপর তো আমাদের ডাকলো। না মনে মনে দায়ানের গোষ্ঠী উদ্ধার করলো। যতগুলো গালি পারে সবগুলো দায়ানকে দিয়ে ফেললো। অসভ্য লোক, তাকে তাড়া করে ফেলে দিয়েছে, এখন নিজে সাজু সাজছে। কি সাংঘাতিক ফাজিল! উনি আমাকে কিভাবে রুমে এনেছে? কোলে করে? নয়না আপুর উপর রেগে চেঁচিয়ে উঠল, কেন? ভাই ভ্রু কুচকে বোনের দিকে তাকিয়ে ওর ঢং দেখছে। কোলে করে এনেছে কি ছেলেটা পাপ করেছে? অ্যাম্বুলেন্স ডাকার দরকার ছিল নাকি? কেন, কি? হ্যাঁ, বাড়িতে তো দুলাভাই ছিল না। আমার বোনকে কি আমি ঠ্যাং ভেঙে জ্ঞান হারিয়ে সিঁড়িতে পড়তে থাকতে দিতাম? ফেলে রাখতাম ওখানে? দরকার পড়লে সেটাই করতে। তারপরে ওই লোককে তুমি আমাকে কোলে নিতে দিয়েছো কেন? পায়েল রেগে মেগে বোনকে ধমক দিয়ে বলল, নয়না, গাধার মতো কথা বলিস না। বলেই তো তোর দুলাভাই বাড়িতে ছিল না। আর এই অবস্থায় নিশ্চয়ই তোকে কোলে তুলতে পারবো না। এ অবস্থা কেন? অবস্থা ভালো হলো আমি তোকে ছাদের সিঁড়ি থেকে কোলে করে ঘরে আনতে পারতাম। কাঁধে করে আনতে গেলেও তো দুই বোন কয়েকবার পরে ঠ্যাং ঠোং ভেঙে বসে থাকতাম। নয়না বোনের সাথে তর্ক পেরে উঠে না উঠে হাল ছেড়ে দিল। হতাশ কণ্ঠে বলল, আপু তুমি বুঝছো না। আমি সব বুঝেছি, তুই বরং বেশি বুঝছিস। তাই তোকে কোলে নিয়ে তো কি হয়েছে? ও তো খারাপ কোনো উদ্দেশ্য তোকে ছোঁয়নি। সাহায্য মনোভাব থেকে তোকে রুমে দিয়ে গিয়েছে। শোন নয় না, তুই যেমন আমার বোন, দায়ানও আমার দেবর। ওকে তুই যে সে ছেলে ভাবতে পারিস না। দায়ান মোটেও ওরকম না, ও ভীষণ ভালো একটা ছেলে। তুই ওকে চিনিস না বলে এমন ভাবছিস। এটা পর্ব 15।
দেবরের প্রতি আপুর দরদ দেখে নয়না বিস্মিত না হয়ে পারল না। দেবরের জন্য বোনের সাথে তর্ক করছে, আশ্চর্য। নয়না মুখে কিছু না বললেও মনে মনে ভাবলো, দেবরের প্রতি ভাবির কত দরদ। তোমার এই ভালো দেবরটা ভালো মানুষের আড়ালে শয়তানি তো দেখোনি, এজন্যই তো আজ আমার এই অবস্থা। নিজে আমার কষ্টের কারণ হয়ে এখন সাহায্য করতে আসছে। আহা, কি সমাজসেবক মানুষ গো! মানবতার পাহাড়। পাইলে দেবরের গুণাগুণ করে এখনও থামছে না। দায়ানকে তো আমি 2 বছর ধরেই দেখছি। ওকে বাইরে থেকে দেখে বোঝা যায় না, তবে মনের দিক থেকে মানুষ হিসেবে খুবই চমৎকার। তুই ওকে কেন পছন্দ করিস না আমি তো এটাই বুঝতে পারি না। আমার দেবরের মধ্যে অপছন্দ করার মতো কী আছে? আমি তো ওর খারাপ কোনো দিকই খুঁজে পাই না। না না, মুখ ফুসকে বলেই ফেলতে যাচ্ছিল তোমার দেবরের চরিত, তখনই দরজা ঠেলে দায়া নিল। ভেতরে ঢোকার আগে নক করে অনুমতি চেয়ে বলল, ভাবি আসবো? পায়েল ঘাড় ফিরে ওদিকে দেখলো। দায়ানকে দেখে মুখে হাসি এনে বলল, এসো এসো, তোমাকে নিয়ে তো কথা বলছিলাম আমরা। নয়না তোমাকে ধন্যবাদ জানাতে চেয়েছিল। নয়না বিস্ফোরিত চোখে বোনের দিকে তাকালো। সে কখন ধন্যবাদ জানাতে চেয়েছিল? আপু তো জলজান্ত মিথ্যা বলছে। দায়ান ভাবির কথা শুনে নয়নার দিকে তাকে ভীষণ বিনয়ী ভাবে হাসল। ভাবখানা এমন, না না, ধন্যবাদ লাগবে না। ধন্যবাদ তো আর কি দরকার আবার, মনে মনে বলল। তোমার বোন আমাকে ধন্যবাদ দেবে? চরিত্রহীন, নির্লজ্জ, অসভ্য, অভদ্র ইঁদুর বলেই তো কুল পায় না। মা ফল কেটে দায়ানের হাতে ধরিয়ে দিল। দায়ান সব ইত্রামি ফাত্রামি ভুলে গিয়ে নয়নার জন্য ফল নিয়ে এসেছিল। মেয়েটা ব্যথা পাবার পেছনে অনেকটাই সেই দায়ী। দায়ান ফলের প্লেট রেখে চলে যেতে নয়না বোনের উপর চেতে উঠল। আমি কখন ওনাকে ধন্যবাদ দিতে চেয়েছিলাম আপু? তুমি ওই ডাহা মিথ্যা কথাটা কেন বললে? পায়েল বিছানা ছেড়ে উঠতেই নয়নার রাগকে একটু পাত্তা না দিয়ে বলল, তুই তো ধন্যবাদ দিবি না? বোনের হয়ে জানি তুই কতটা অসামাজিক। ছেলেটা কত সাহায্য করলো, মিছিমিছি একটা ধন্যবাদ দিলে খুশি হবে। এক ধন্যবাদ দিয়ে তুমি নিশ্চয়ই দেউলিয়া হয়ে যাবি না? এক পা নিয়ে হাঁটতে পারবি না। বসে বসে ফল খা। আমি বাবা মাকে বুঝিয়ে বলে দেব। কিছু লাগলে ডাকিস। আমি একটু পরে এসে আবার দেখে যাব। দায়ান একটু বেরিয়েছিল। 11টার দিকে রুমে এসে চেঞ্জ করে বিছানায় গা এলে দিল। 4 হাত পা ছড়িয়ে সিলিংয়ের দিকে মুখ করে শুয়ে শুয়ে ভাবছে, তার এক্স গার্লফ্রেন্ড তার বন্ধুকে পটিয়ে নিল। গাধাটা ভালোবাসার এতটাই অন্ধ হয়ে গিয়েছে যে ওই নাগিনের আসল চেহারাই দেখতে পারছে না। আরে বলদ, যে মেয়ে তোর বন্ধুকে ডেট করছে, তুই ওই মেয়েকে বিয়ে করার কথা ভাবছিস কোন খেলে? দুনিয়ায় কি মেয়ের অভাব পড়েছে? কিন্তু না, দায়ানোকে বোঝানোর পরেও গাধাটা বলেছে ও আর এখন আগের মতো নেই রে। ও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। দায়ান দর্জির শেষ পরীক্ষাটুকু কৌতুকের স্বরে বলেছিল, আর ওকে চেঞ্জ করছে কে? তুই তোর ভালোবাসা দিয়ে? বন্ধু তার টিটকারি খোঁজা কোনোটাই গায়ে মাখলো না। শেষে দায়ানকে বাধ্য হয়ে বলতে হলো, তুই কেন বুঝতে চাচ্ছিস না? আই কিস হার। সো হোয়াট? আমার কোনো প্রবলেম নেই। সবারই একটা পাস্ট থাকে। এরপর দায়ান আর কি বলবে ভেবে পেল না। এই গাদা পুরোপুরি ওই নাগিনের বশে চলে গেছে। এখন যদি জানে শুধু কিস কেন, কিসের থেকেও আরও বেশি কিছু করেছে, তবুও বলবে আমার কোনো সমস্যা নেই। অতীতে মানুষ ভুল করতেই পারে। পাশ ফিরে শুতে গেলে দায়ানের চোখ বেডসাইড টেবিলের উপর পড়ে থাকা গল্পর বইটার উপর পড়ল। নয়না পড়ছিল বইটা। মুহূর্তে মাথা থেকে অন্য সব চিন্তা ছুটি নিয়ে নয়নার ভাবনা এসে ভর করলো। এখন মেয়েটা কেমন আছে? পায়ের ব্যথা কি কমেছে? দায়ান উঠে এসে বইটা হাতে নিল। একাডেমিক বইয়ের বাইরে গল্প উপন্যাসের বই তেমন পড়েনি। তেমন কেন, একেবারেই পড়েনি বলা যায়। এসব পড়ার সময় কই। দায়ান প্রথম বা শেষের পৃষ্ঠা না পড়ে সোজা মাঝের একটা পৃষ্ঠা উল্টে পড়তে লাগলো। একটু পড়ার পরে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। বিয়ান তাহলে রোমান্টিক উপন্যাস পড়ে? এই ঝগড়াটু মেয়ে রোমান্টিকও বোঝে? এটার কথা মনে পড়তে দায়ান শব্দ করে হেসে ফেলল। জামাইকে দেওয়ার জন্য বিয়ান সাহেবের পবিত্র চৌঁটো বাঁচিয়ে রেখেছে। এই প্রথম দায়ানের একটু আফসোস হলো, ইস, বউকে দেওয়ার জন্য তার পবিত্র চুমুটা অবশিষ্ট নেই। নইলে সেও বিয়ানের মতো গর্ব করে বলতে পারত। দায়ান উঠে গিয়ে টি শার্ট পরে নিল। নয়নার সময় কাটছে না, ঘুম আসছে না, তাই সে ফোনে গেমস খেলছিল। নিহানের জন্য ফোনে গেমস রাখতে হয়। ভালোই হলো, এখন গেমস খেলে বেকার সময় কাটাতে পারছে। নয়না তার সম্পূর্ণ মনোযোগ ফোনের মধ্যে রেখেছে। দরজা নক হলে আপু এসে ভেবে ফোন থেকে চোখ না সরেই বলল, নক করতে হবে না, চলে এসো। দায়ান কপালে ভাঁজ পড়ল। কথাটা কি তাকে বলেছে? হুম। আবার নক করলো সে। নয়না এবার ফোন থেকে চোখ না সরিয়ে বিরক্ত গলায় বলল, কি নাটক শুরু করলে? আমার রুমে আসতে তোমার নক করতে হবে না? কি আজব! দায়ান বুঝতে পারল নয়না ভাবছে পায়েল ভাবে এসেছে। এবার আর দরজায় টোকানি দিয়ে গলার শব্দ করলো।
ওর গলা খাকারি শুনে নয়না ঝট করে এদিকে তাকালো। দরজায় দায়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর মুখটা কালো হয়ে গেল। সে ভেবেছিল আপু এসেছে, তাই ওভাবে কথা বলেছে। কিন্তু কথা হচ্ছে এত রাতে এই লোক তার রুমে কেন এসেছে, কোন উদ্দেশ্যে? বাড়িটা যেহেতু এই লোকটারই, নয়না চাওয়া বা না চাওয়াতে কিছুই হবে না। ইচ্ছে না থাকলেও বলতে হবে, আপনি কি কোনো দরকার ছিল? দায়ান মনে মনে হাসলো। নয়না কিন্তু তাকে এখনও ভেতরে ঢোকার অনুমতি দেয় না। দায়ান হাতে ধরা বইটা দেখালো, বলল, ভেতর আসতে পারি? নয়না নিজেকে একবার দেখলো, ও না ঠিক আছে, কোমর পর্যন্ত চাদর টানা ছিল, তাই সে অনুমতি দিল, আসুন। দায়ান রুমে এলে নয়না একটু নড়ে চড়ে বসলো। ওকে বাচ্চাদের মতো ফোনে গেমস খেলতে দেখে নায়নার হাসি পেল। হাসি পেল, নয়নারকে রেগে যাবে ভেবে হাসলো না। দায়ান ওর ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে দেখে নয়না ফোন পাশেই রেখে দিল। বলুন, কী জন্য এসেছেন? বইটা আপনাকে দিতে এলাম। দায়ান বইটা নয়নার দিকে এগিয়ে দৌড়ল। নয়না বইটা নিয়ে শুকনো একটা ধন্যবাদ দিল। ধন্যবাদ। নয়নার মাঝে কথাবার্তা চালিয়ে নেওয়ার কোনো লক্ষণ দেখা গেল না। একটু সময় দাঁড়িয়ে দায়ান চলে আসতে নিয়েও থেমে গেল। নয়নার কপাল কুঁচকে গেল। যেতে যেতে থেমে গেল কেন? আর কি বলবে? দায়ান কিছু ভাবলো, তারপর বলে ফেলল, আম সরি নয়না। নয়নার কপাল আরও কুঁচকে উঠে ছোট ছোট কয়েকটা ভাঁজ এলো। সে না জিজ্ঞেস করে পারল না কেন। তখন আমার জন্যই পড়ে গিয়ে ব্যথা পেলেন। অবশ্য দোষ পুরোপুরি আমার না থাকলেও আপনি হয়তো আমাকে দোষী ভাবছেন। আপনাকে ব্যথা দেবার আমার কোনো উদ্দেশ্য ছিল না, তাই আমি আবার দুঃখিত। না সত্যি সত্যিই অবাক হলো। এ লোক এত সুন্দর করে তাকে সরি বলছে। বাবা, এত ভদ্র ব্যবহার! ভালোই ভালো মানুষের অ্যাক্টিং করতে পারে। নয়না কথা না বাড়িয়ে ছোট্ট করে বলল, নায়ন চলে যাওয়ার পর নয়না কোনো একটা ভাবনায় ডুবেছিল। ফোন বেজে উঠল, ওর ভাবনায় ব্যাঘাত ঘটল। ফোনে হাতে নিয়ে স্ক্রিনে ভেসে উঠল নামটা দেখে মাথায় আগুন ধরে গেল। কল রিসিভ করে কানে ধরতেই বলতে লাগলো, হারামি, কেন কল দিয়েছিস তুই? তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আজ আমাকে এরকম একটা লজ্জাজনক পরিস্থিতির স্বীকার করতে হয়েছে। আল্লাহ জবান দিয়েছে কথা বলার জন্য, তাই বলে কি একবার বলতে শুরু করলে আর থামার নাম নিবি না? যখন তখন যা মুখে আসে বলেই ফেলিস। বলতে হলো আশেপাশে কেউ আছে কিনা জেনে নিবি না? মেয়ের পুরোপুরি থতমত খেয়ে গেছে। নয়না এত রাগ দেখাচ্ছে কেন? আরে আরে, আমি কি করেছি? এভাবে ধমকাচ্ছিস কেন? কি করেছিস আবার জিজ্ঞেস করছিস? সত্যি বুঝতে পারছিস না? একবার বলবি আমি কি করেছি? জড়িয়ে ধরো, জোর করে চুমু খাওয়া, পবিত্র চুমু, ঠোঁট অপবিত্র করে দেওয়া, কিছুই তো বলতে বাকি রাখিসনি। কথা শুরু করলে তোর আর থামতে চাস না, রেলগাড়ির মতো চলতেই থাকিস। মেহের এবার বুঝলো। বালিশে ভর দিয়ে উপর হয়ে শুয়ে সে লাফিয়ে উঠে বসলো। উত্তেজিত গলায় বলল, এই তখন সত্যিই ওই লোকটা এসেছিল? হ্যাঁ, আমার বান্ধবী, এবং আমার আপনার সব কথাই লোকটা শুনে নিয়েছে। কিভাবে? আমি তো ভাবছিলাম তুই মজা করছিস, তাই আমিও মজা করতে শুরু করে দিয়েছিলাম। আর তার থেকে বড় কথা, তুই ফোন লাউড স্পিকারে রেখেছিলি কেন? কানে কম শুনিস তাই? কানে কম শুনি তাই? ইয়া আল্লাহ, কি লজ্জা, কি লজ্জা! এই দাঁড়া দাঁড়া, লজ্জা আমি পাচ্ছি কেন? লজ্জা তো তোর পাওয়ার কথা। সেজন্য তোর উপর রাগ ঝাড়ছি। এই ঘটনার পর আরও এক ঘটনা ঘটল। মেহের নয়নার কথা শেষ করতে না দিয়ে চেঁচিয়ে উঠল, কী ঘটনা দোস্ত? লোকটা কি সত্যি সত্যি তোকে চুমু খেয়েছে? কোথায় খেয়েছে? কপালে, গালে নাকি ঠোঁটে? ইস, ব্যাপারটা কি রোমান্টিক বলা যাবে? নয়না রাগ হলো। এই মেয়ের মাথায় কি এসব ছাড়ার কিছু নেই? মাথার মধ্যে সারাক্ষণ চুমাচুমি ঘুরে। মেহের ফোনের ভেতরে ঢুকিয়ে লাথি মারবে তাকে। দিন দিন অশ্লীল হচ্ছিস, চরিত্রহীন তুই। তোর কিছু কম না, ছেলে হলে তুই লুচ্চাগিরি ওই লোকটার থেকেও হার মানাতি। মাথা মন সবই লুচ্চামিতে, চিন্তাভাবনায়, ধর্মকর্মের কোনো মন দে। আচ্ছা, যা, জ্ঞান দিস না। বল কি হয়েছে? না যত অল্প বিবরণে পা সিঁড়ি থেকে পড়ে ভেঙে যাওয়ার কথাটা বলল। এ ঘটনার পর ওই লোকের সামনে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। যতবারই ওই লোক সামনে আসে আমার শুধু পড়ে যাবার দৃশ্যটাই মনে পড়ছে। লোকটা কি ভাবছে হয়তো? এ ঘটনার জন্য লোকটা আবার সরিও বলে গেছে। বদলোক, আসলে ক্ষমা চায়নি, আমার কাটাগায়ে নুনের ছিটা দিয়ে গেছে। আমি কালই তরিতপ্তা গুছিয়ে এ বাড়ি থেকে পালিয়ে যাব। জীবনে আর এ বাড়ির মুখী হব না। মান সম্মান যেটুকু বাকি আছে তা সহি সালামত থাকুক। সবটা শুনে মেহের গলায় সহানুভূতির বন্যা বয়ে দিয়ে বলল, আহারে, পাখি ভেঙে গেছে দোস্ত, হাঁটতে টাটতে পারবি না? নেংড়ি হয়ে গেলে তো জামাই পাবি না বান্ধবী। এমনিতে ভালো পোলার সাপ্লাই অনেক আগে বন্ধ হয়ে গেছে, তারপর আজকাল পোলাদের যা ডিমান্ড।